শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিমুল মুস্তফার পরিকল্পনা এবং নির্দেশনায় বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি এবং শিমুলের পাঠশালার যৌথ আয়োজন অনলাইন আবৃত্তি আড্ডা শব্দরা কথা বলে আয়োজনের অষ্টম পর্বে। এই মূল পর্বে যাবার আগে আমরা আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সিনিয়র সদস্য, সংগঠক কাজী এনামুল হক কাজী ভাইকে, যিনি আমাদের আত্মার অবিচ্ছেদ্য অংশ। কাজী ভাই ৩ বছর আগের এই দিনে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা কাজী ভাইকে নিয়ে একটি ক্লিপ দেখব। কাজী এনামুল হক। বৈকুণ্ঠের সবাই ডাকতেন কাজী ভাই বলে। পারিবারিকভাবে ডাকনাম খোকন। একাধারে কবি, আবৃত্তি শিল্পী, সংগঠক হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। সততা, নীতিবোধ, বিনয় এবং নিষ্ঠার জন্য খুব দ্রুতই বৈকুণ্ঠের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হন। হয়ে ওঠেন বৈকুণ্ঠের প্রতিটি সদস্যের আপনজন। সাংগঠনিক যে কোনো দায়িত্ব পালনে নিরলস পরিশ্রম করতেন। সংগঠন ছিল তার ধ্যান জ্ঞান। কাজী ভাই 1964 সালের 1 জানুয়ারি গোপালগঞ্জ জেলার আরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীর চাকুরি ছেড়ে দীর্ঘদিন রাওয়া ক্লাবের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুয়েত এবং কাতারে মাল্টিন্যাশনাল কোম্পানিতে দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে এসে লেখালেখি এবং আবৃত্তিতে মনোনিবেশ করেন। আমাদের সবার প্রিয় কাজী ভাই গত 14 মে 2023 তারিখে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বৈকুণ্ঠ পরিবার আজীবন এই মানুষটির প্রতি কৃতজ্ঞ থাকবে। বৈকুণ্ঠের জন্য তার অবদান আমরা কখনোই ভুলে যাব না। আমাদের আজকের আয়োজন থেকে আমরা আমাদের কাজী ভাইয়ের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। কাজী ভাইয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা। কাজী ভাই ছিলেন একাধারে একজন দক্ষ সংগঠক এবং আবৃত্তি শিল্পী। তিনি সততা, নিষ্ঠা এবং বৈকুণ্ঠের পথ চলায় যে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে কাজ করেছেন, তা আমরা সারা জীবন মনে রাখব। আমাদের সঙ্গে আজকের আয়োজনের মূল পর্বে যাবার আগে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আবৃত্তি গুরু শিমুল মুস্তফা। সবাইকে শুভকামনা, শুভেচ্ছা, সালাম অন্তর থেকে যা দেওয়া যায় সকলকে। আমরা দীর্ঘ বছর ধরে আবৃত্তি চর্চার সাথে সম্পৃক্ত আছি, আবৃত্তি শিখছি, আবৃত্তি নিয়ে কাজ করছি। আমাদের আবৃত্তি সংগঠনের প্রায় 40 বছর হতে চলল। সাথে সাথে শিমুলের পাঠশালায় অনলাইন আমরা যে কাজ করছি, তাতে আমরা নিজেরা সমৃদ্ধ হচ্ছি এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে, দেশের বাইরে সবাই মিলে কবিতা শিখতে পারছে, কবিতা নিয়ে জানতে পারছে। এটা আমাদের জন্য একটা সত্যিকার অর্থেই দুর্লভ ব্যাপার। আমরা এই প্রযুক্তিতে এসে যে এভাবে আমরা কবিতাকে বিস্তার করতে পারবো এবং বিভিন্ন অঞ্চলে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা শিল্প সাহিত্য থেকে, শিক্ষা থেকে, নাগরিক সুবিধাগুলো থেকে বঞ্চিত ছিল, এই অনলাইন শিমুলের পাঠশালা সেটা ঘুচিয়ে দিয়েছে। আমরা এই জন্য খুব আনন্দিত এবং এই শিমুলের পাঠশালা থেকে দীর্ঘ 6 বছর পার করে দিল শিমুলের পাঠশালা অনলাইনে। প্রায় 1000 খানেক শিক্ষার্থী এখান থেকে তারা শিক্ষা নিয়েছে এবং নিয়মিত চর্চা করছেন। আমরা এই চর্চা চালিয়ে যেতে চাই। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই। কবিতা বাংলা সাহিত্যের একটি অন্যতম অংশ এবং বাংলাদেশের বাংলা ভাষার কবিতার মধ্যে এত সুন্দর কবিতা
পৃথিবীর আর কোনো ভাষাতে আছে কিনা আমার জানা নেই। আমাদের দেশে সমৃদ্ধ করেছে কবিরা তার বাংলা ভাষায় কবিতা লিখে। আমরা সেই কবিতা পড়ি, কবিতা পড়ে নিজের আত্মতৃপ্ততা লাভ করি, সাথে সাথে অন্যকে উদ্বুদ্ধ করি। কবিতাই হচ্ছে জীবনে বেঁচে থাকার একমাত্র দর্শক। জীবনকে সামনে নেওয়ার জন্য কবিতার প্রতিটি লাইন আমাদেরকে পাথেয় হিসেবে কাজ করে। আমরা সমৃদ্ধ হই দিন দিন কবিতা পড়ে। বাংলা সাহিত্যের কবি সাহিত্যিক আমাদেরকে সমৃদ্ধ করেছে তার সাহিত্য ভান্ডার দিয়ে। আমরা আজকে যে সরাসরি নিয়মিত অনুষ্ঠান শব্দের কথা বলে অষ্টম পর্ব আজকে আমাদের চলছে, শুরু হবে। আজকে আমাদের দুজন ভালো আবৃত্তি শিল্পী, আমার প্রিয় দুজন, মামদুল হাকিম তানভীর, সে দীর্ঘদিন প্রায় 20 বছর ধরে আমার কাছে আছে, বৈকুণ্ঠের সাধারণ সম্পাদক, এবং আমার ছায়াতলে আছে তাদের স্বপ্না, সেও দীর্ঘদিন ধরে আবৃত্তি করছে। এখন আবৃত্তির আমার সাথে নানা রকম ভাবে নির্দেশনা সহযোগিতা করছে, তানভীরও করছে। ওই পল্লব আমাদের সাথে নির্দেশনা কাজগুলো করছে। আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আমরা এককভাবে আসলে কোনো নির্দেশনায় যেতে চাই না, কিন্তু আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে যখন সাংগঠনিক কাজ হয় সেটা করি। আজকে আমরা তানভীর এবং স্বপ্নার আবৃত্তি শুনব। আপনারা অধীর আগ্রহে বসে আছেন তাদের কবিতা শোনার জন্য। আশা করি তাদের কবিতা পড়া আপনাদের ভালো লাগবে। চলুন, আমি এখন পল্লবের কাছে যাচ্ছি অনুষ্ঠানটি। ভাইয়াকে ধন্যবাদ। আমরা আয়োজনের প্রথমেই আমাদের সঙ্গে যুক্ত করে নিচ্ছি বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সাধারণ সম্পাদক, আবৃত্তি অঙ্গনের প্রিয় মুখ, সিনিয়র আবৃত্তি শিল্পী এবং প্রশিক্ষক মাহমুদুল হাকিম তানভীরকে। আপনাকে স্বাগত জানাচ্ছি তানভীর ভাই। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। অনেকদিন পর লাইভে এলাম। হ্যাঁ, অনেকদিন পর মাঝখানে দীর্ঘ সময় আমরা লাইভ করিনি। এবার আমরা নিয়মিত লাইভ করব। আমাদের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সিনিয়র কোঅর্ডিনেটর, আবৃত্তি শিল্পী রাবেয়া রশিদের স্বপ্না। আবৃত্তি অঙ্গনের প্রিয় মুখ রাবেয়া রশিদ স্বপ্না। স্বপ্না, তোমাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ অলি ভাই, সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। আবারও ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমি প্রথমেই একটু আলাপচারিতা করে নিই, আমাদের অনুষ্ঠানটা যেরকম হয় আর কি। প্রথমেই তানভীর ভাইয়ের কাছে, আর আমার একটি কমন চাওয়া সবার কাছে, সেটা হচ্ছে যে কিভাবে একটা মানুষ এই আবৃত্তির সঙ্গে যুক্ত হয়। আপনার কাছেও সেই প্রশ্নই, যে কিভাবে আপনি আবৃত্তির সঙ্গে যুক্ত হলেন, আপনার সাংস্কৃতিক পথ চলাটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। ধন্যবাদ অলি ভাই। আসলে সত্যি কথা বলতে আমার আবৃত্তির শুরুটা একেবারে ছোটবেলা থেকেই। সেটা হচ্ছে প্রথম আমি শুনতাম, আমার ভাইয়ের রেডিও ছিল, ওই ক্যাসেট প্লেয়ার ছিল, ওই ক্যাসেট প্লেয়ারে আবৃত্তি শুনতাম। তো তখনও অতটা ভালো করে বুঝতাম না, কিন্তু কথাগুলো খুব ভালো লাগতো। তো এরপরে আমাদের এলাকার একটা লাইব্রেরির মাধ্যমে কণ্ঠ নামে একটা বই পাই। পরবর্তীতে জানলাম এই কণ্ঠটাও আসলে আমাদের বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির একজন সিনিয়র সদস্য শোয়েব ভাইয়ের বই। শোয়েব ভাই সহ আরো কয়েকজনের সম্পাদনা ছিল। ওই বইটা আসলে বেশ কিছু কবিতা পড়তে পড়তে মনে হলো কবিতার ভাষা এত সুন্দর কেন, মানে এত নান্দনিক কিভাবে, মানে আমাকে প্রচন্ড ভাবে নাড়া দিচ্ছিল আসলে। হ্যাঁ, তো ওইখান থেকেই মূলত ভালো লাগার শুরু। আর সাংগঠনিক ভাবে কাজ করা, সত্যি কথা বলতে শুরু করেছিলাম থিয়েটার দিয়ে। আমাদের এলাকায় ফাল্গুনী সাংস্কৃতিক মিডিয়া নামে একটা থিয়েটার দল ছিল। ওইখান থেকে আসলে সাংস্কৃতিক পথ চলা বা সাংগঠনিক পথ চলা শুরু। পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে, ওইখানে একটা দলে কাজ করা শুরু করলাম উচ্চারণ নামে। তারপরে আসলে ওইখানে দ্বিতীয় বর্ষ শেষ দিকে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমিতে আসা, মানে আবৃত্তি প্রতিযোগিতা বলি, মানে টুকটাক নিজের থেকে করা বলি, ওইটা আসলে ওই সময় থেকেই চলে আসছে। আর আমার
মানে আমি আসলে ভীষণ গ্রেটফুল কিছু মানুষের প্রতি, সেটা হচ্ছে আমার দুলা ভাই, আমার বোন, আমার সেজো ভাই। আমার সেজো ভাইয়ের কাছ থেকে প্রচুর বই চুরি করেছি আমি। আমার দুলা ভাইয়ের কাছ থেকে প্রচুর বই চুরি করেছি। হ্যাঁ, এটা আসলে পড়ার প্রচন্ড রকমের একটা স্পৃহা তৈরি হয়েছিল বলেই আসলে আমার মনে হয় যে ওইটা আসলে পাপ হয়নি আমার ধারণা, ওই চুরিগুলো। এবং আমি বিশ্বাস করি তারা এখন হয়তো তাদের কাছে সাথে কথা বললে তারা বলবে যে না, ওইটা ভালো হয়েছে, আমি বুঝে চুরি করেছি। এই তো এখন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমিতে কাজ করছি সাধারণ সম্পাদক হিসেবে। গুরু শিমুল মুস্তাফার সাথে আছি, তার সান্নিধ্য, তার ভালোবাসা নিয়ে আছি, এবং আজীবন আসলে এই ভালোবাসা, এই সান্নিধ্যটুকুই আমি মনে প্রাণে প্রত্যাশা করি। আপনি তো দীর্ঘদিন বৈকুণ্ঠে আছেন এবং একটা দীর্ঘ সময় ধরে বৈকুণ্ঠের সাধারণ সম্পাদক হিসেবে আছেন। এই পথ চলার কিছু গল্প যদি আমাদের সাথে শেয়ার করেন, এটা নেগেটিভ পজিটিভ দুই ব্যাপারই হতে পারে, যে কি ধরনের কাজ আপনারা করেছেন বৈকুণ্ঠে এবং নতুনদেরকে আপনারা কিভাবে স্পেস দেন, বা নতুনদের জন্য কোনো বার্তা যদি থাকে বৈকুণ্ঠের সদস্য হওয়ার জন্য, এবং এর মধ্যে বৈকুণ্ঠ চালাতে গিয়ে কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, এই ব্যাপারগুলো একটু জানতে চাই আপনার কাছে। এবং আরেকটি বিষয়, যে সেটা হচ্ছে যেহেতু আপনি দীর্ঘ সময় সাংগঠনিক চর্চার মধ্যে আছেন, বৈকুণ্ঠে আছেন, আমাদের এখানে আবৃত্তি সাংগঠনিক চর্চার ক্ষেত্রটা কিরকম এবং প্রতিবন্ধকতাগুলো কিরকম? অনেকগুলো প্রশ্ন, জানি না কতগুলো স্পর্শ করতে পারবো, তো তারপরও বলছি। নতুনদের জন্য আগে বলি, নতুনদের ক্ষেত্রে আমার আসলে কথা একটাই, সেটা হচ্ছে মানে প্রচন্ড রকম ভালোবাসা থাকতে হবে। কারণ আবৃত্তি আমরা গড়পড়তা যে ধারণা নিয়ে এগিয়ে যায়, সেটা হচ্ছে যে আবৃত্তি খুব সহজ, কিন্তু আমার কাছে আবৃত্তি করতে করতে মনে হয়েছে আবৃত্তি সবচেয়ে কঠিন শিল্প মাধ্যম। এবং এখন পর্যন্ত আমি অনেক 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 কিছু জানি না, অনেক কিছু মানে শেখার আগ্রহেই আসলে আমার গুরু শিমুল মুস্তাফার সাথে কাজ করছি। তো এই যে যে তৃষ্ণাটা, এই যে যে আগ্রহটা, আমার মনে হয় যে এইটাই আসলে তরুণদের জন্য বলি যে এইটাই আবৃত্তিতে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে। প্রচন্ড ভালোবাসা থাকতে হবে কবিতার প্রতি, আবৃত্তির প্রতি, সেই সাথে মানে প্রচন্ড মানে এগিয়ে যাওয়ার যে চেষ্টাটা আর কি, যে না সব বাধা অতিক্রম করেও আমি আসলে প্রতিদিন আমার যে চর্চার যে জায়গাটা, ওই প্রতিদিন চর্চার যে অভ্যেসটা, এই অভ্যেসটা গড়ার মাধ্যমে আসলে আহ আমার মানে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা, আমার কাছে মনে হয় যে এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার যে ব্যাপারটা, সেটা হচ্ছে বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা, আমরা একটা পট পরিবর্তনের ভেতর দিয়ে এসেছি, আমরা জানি। এখন আসলে মানে আমরা আগে একটা সময় যেভাবে করে দেখতে দেখতে এসেছি যে প্রচুর আবৃত্তি অনুষ্ঠান হতো, প্রচুর আবৃত্তি প্রযোজনা হতো, প্রচুর কাজ হতো সেখানে। আহ আমি বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির কথাই বলবো যে দীর্ঘ একটা সময় আমরা আসলে মঞ্চে উঠতে পারছি না, বিভিন্ন প্রতিবন্ধকতা, বিভিন্ন সমস্যা, এই সমস্ত কারণেই আসলে মানে একটু তো আমরা কিছুটা তো পিছিয়ে গিয়েছি অবশ্যই। টোটাল আবৃত্তি অঙ্গনই আসলে কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে। তবু আমার মনে হয় যে চর্চাটা যেহেতু যার যার ব্যক্তিগত চর্চার জায়গাটা, আমার মনে হয় যে সবাই খুব মানে যারা আসলে খুব সিরিয়াসলি কাজ করছেন, খুব সচেতন ভাবে কাজ করছেন, তারা আসলে নিয়মিত কাজটা করেই যাচ্ছেন, তারা কিন্তু বসে নেই। আর একটা যে ব্যাপার অলি ভাই বললেন, সেটা হচ্ছে আমি আসলে বৈকুণ্ঠের খেই হারিয়ে ফেলেছি। বৈকুণ্ঠ এবং আপনার ভবিষ্যৎ আচ্ছা, পরিকল্পনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু স্মৃতিচারণ করি, সেটা হচ্ছে বৈকুণ্ঠ আসলে আমি বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমিতে যুক্ত হয়েছি 20তম আবর্তন দিয়ে, কর্মশালার মাধ্যমে ঢুকেছিলাম। পরবর্তীতে শিমুল ভাইয়ের সান্নিধ্যে এসে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটার আসলে মানে মানে অগাধ পাণ্ডিত্য, অগাধ দেবার ক্ষমতা আছে। মানে তার সান্নিধ্যে আমি যদি 5 মিনিট থাকি, আমার মনে হয় 5 মিনিট আমি শিখি। ওই মাধ্যমে আসা, এবং সৌভাগ্যক্রমে আমার কর্মশালা চলতে চলতেই বৈকুণ্ঠের একটা বড় একটা উৎসব, 2 দিনের একটা উৎসব চলছিল, যেটার নাম হচ্ছে যুগ 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 2 যুগ। তো ওই ওই আয়োজনটার ভেতর দিয়ে আমরা যেহেতু কাজের ভেতরে যুক্ত ছিলাম, ওই সময়টায় সব রকম কাজ করেছি আসলে। হ্যাঁ, ওই ফ্লোর মোছা থেকে শুরু করে সব ধরনের যে কোনো কাজ,
হ্যাঁ, তো এইটা করতে করতে আসলে সংগঠনের প্রতি একটা ভালোবাসা, আমার মনে আছে যে আমরা জননী যন্ত্রণা আবৃত্তি প্রযোজনাটা যখন করতে গিয়েছি, তখন আমরা তুরাগ নদীর ওপার গিয়ে একটা জায়গায় গিয়ে আমরা কাশের যেই ডাল, ওই ডাল কেটে ভ্যান ভরে নিয়ে তারপরে এসেছিলাম। ওইগুলো তারপরে ওই বালির ভেতর ঢুকিয়ে যখন আসলে আমরা নিজেরাই সাজালাম, মানে এটা আসলে আমি নিজে মানে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আসলে আমরা করেছি, এটা কিভাবে সম্ভব। তারপরে আরো আরো অনেক মানে বৈকুণ্ঠ নিয়ে আসলে কথা বলতে গেলে স্মৃতির শেষ নেই। হ্যাঁ, মানে এত অজস্র স্মৃতি, প্রত্যেকটা প্রযোজনার সাথেই আমাদের যে শ্রম ঘাম লেগে লেগে আছে বা লেগে থাকে, এটা আসলে বলে শেষ করার মতো না। এবং আমার মনে হয় যে এটা আসলে একজন একজন মানুষের জন্য, মানুষ হবার জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে যে সময়টা আমি আসলে খুব বাজে কোনো আড্ডায় সময় ব্যয় করছি বা কোনো আহ, কোনো খারাপ একটা কাজে সময় ব্যয় করছি, সেটা না করে আমি আসলে কোনো সাংগঠনিক চর্চার ভিতরে আছি, কোনো একটা ভালো কাজের সাথে আছি, আমি আবৃত্তির সাথে আছি। এই যে এভাবে করেই যে মানে শিল্পের প্রয়োজনটা আসলে কেন, আমার মনে হয় যে এই জায়গাতেই আসলে শিল্পের প্রয়োজনীয়তা, যে আমাদেরকে ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখে, আমাদেরকে অনেক বেশি এগিয়ে যাবার জন্য প্রেরণা দেয়, মন্ত্রণা দেয়। হ্যাঁ, এই জায়গাটা আমার মনে হয় যে শুধুমাত্র এই একটা কারণেই আমার মনে হয় যে শিল্প চর্চা যত বেশি হবে বাংলাদেশে, বাংলাদেশ তত আসলে এগিয়ে যাবে। হ্যাঁ, সুন্দরকে বরণ করা, হ্যাঁ, ভালোবেসে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা আসলে তত বেশি ত্বরান্বিত হবে বলে আমার মনে হয়। কথা বলেছেন, অনেক ধন্যবাদ। আবার শুনবো আপনার কাছ থেকে। আমরা একটু স্বপ্নার কাছ থেকে শুনি। স্বপ্না, আহ, এ আবৃত্তির পথ চলা খুব সংক্ষেপে এবং ভবিষ্যৎ পরিকল্পনা। ধন্যবাদ অলি ভাই। আমার গল্পটা খুব ছোট, আবার বলতে গেলে তেমন কোনো গল্পও নেই। কবিতার প্রতি ভালো লাগাটা আমারও ছোটবেলা থেকেই ছিল, কিন্তু সেই সময়টায় শেখার কোনো সুযোগটা আমার ছিল না। তখন আমার কবিতা পড়াটা শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শেখার কথা বলতে গেলে বলতে পারি যে একদম মানে বড় বড় বেলায় এসে শেখাটা শুরু করেছি। আর আমার শেখার শুরুটা হয়েছিল, আমি চাকুরির উদ্দেশ্যে চিটাগাংয়ে ছিলাম 2014 থেকে 2016 কিছুটা সময়। ওই সময়েই আমি চট্টগ্রামে নরেন আবৃত্তি একাডেমিতে যাই। সেটা হচ্ছে নিজের নিজের জন্য যে ভালো লাগার যে একটা জায়গা, নিজের জন্য ভালো কিছু করার যে একটা তাগিদ, বলতে পারেন সেই তাগিদ থেকেই আমার এই আবৃত্তি চর্চার সাথে যুক্ত হওয়া। তো ওখানে মিশফাক রাসেল ভাইয়ের কাছে আমি শুরুটা করেছি। তারপরে আমি 2016-তে আবার যখন ঢাকায় আসি, তখন থেকেই আমি অপেক্ষা করছিলাম। আমি একটু এদিক সেদিক খোঁজ নিচ্ছিলাম যে আমি আবার কোথায় যুক্ত হতে পারি। তো কোনো না কোনোভাবে আমি বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি এবং গুরু শিমুল মুস্তাফার খোঁজ পাই। সরাসরি আমি শিমুল মুস্তাফা ভাইয়ার সাথেই যোগাযোগ হয়। তারপর থেকেই আমি 2017 থেকে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সাথে যুক্ত আছি। গুরু শিমুল মুস্তাফার সান্নিধ্যে আছি, আপনাদের সাথে আছি। তানভীর ভাইয়ের মতো আমি একটু যুক্ত করতে চাই। আমি মানে গান গাওয়া, নাচ করা এসব আমার কাছে অনেক কঠিন বিষয়। তো আমার কাছেও মনে হয়েছিল যে সহজের মধ্যে কি করা যায়, ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে কি করা যায়, সেই চিন্তা থেকে আবৃত্তিতে আসা, যে আবৃত্তি সহজ একটা জিনিস, একটা কবিতা আমি পড়ে যাব, কবিতা হয়ে যাবে। কিন্তু বৈকুণ্ঠে আসার পরে, গুরুজির সান্নিধ্যে আসার পরে আমি যখন একটু একটু করে কবিতা বোঝা শুরু করলাম, শেখা শুরু করলাম, তখন আমার কাছে মনে হলো যে কবিতার চেয়ে কঠিন আর কিছু নাই। একদম। এটা এটা আমার কাছেও মনে হয়েছে। তবে কবিতা মানুষের জীবন বোধটাকে পাল্টে দেয়, যেটা আমার হয়েছে। জীবন বোধ পরিবর্তন হয়ে যায় মানুষের। তো
তো আমি বেশি কথা বাড়াবো না, আমাদের অনেক সময় হয়ে গেছে। আমি বৈকুণ্ঠের সাথে আছি, গুরুজির সান্নিধ্যে আছি। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি বৈকুণ্ঠের সাথেই থাকতে চাই, কবিতা নিয়ে থাকতে চাই, বৈকুণ্ঠের সাথে অনেক অনেক প্রোগ্রাম করতে চাই, স্টেজে প্রোগ্রাম করতে চাই। ইচ্ছা করব যে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠে আমরা আরো ভালো ভালো কাজ দর্শকদের উপহার দেব। ধন্যবাদ। আমরাও সেটাই আশা করি। বৈকুণ্ঠ শিমুলের পাঠশালা নতুন নতুন কাজ নিয়ে মঞ্চে, অনলাইনে, অফলাইনে কাজ করবে, সেটাই আমরা প্রত্যাশা করি। অনেক অনেক ধন্যবাদ। দর্শকরা অপেক্ষা করে আছেন আপনাদের কবিতা শোনার জন্য। প্রথমেই তানভীর ভাই। তানভীর ভাই, আপনি আপনার প্রথম কবিতা নিয়ে আমাদের কি শোনাবেন আজকে? প্রথম কবিতা। প্রথম কবিতা হচ্ছে, আমি একেবারে প্রেম ভালোবাসাবাদী মানুষ, সরাসরি প্রেমের কবিতা দিয়েই আমি শুরু করছি। এটা এটা সবসময় তারপরে প্রিয়। সব গভীর, তারপর হ্যাঁ, এই টপিকটাই আমার খুব প্রিয় আর কি। হ্যাঁ, না আমি আসলে মনে প্রাণে বিশ্বাস করি যে পৃথিবীতে একমাত্র ভালোবাসাই পারে পৃথিবীকে সুন্দর করে তুলতে। একদম। যাই হোক, আমি ধাপে ধাপে একটু গভীর কবিতাতে আসবো। প্রথমে আমি পড়ছি জয় গোস্বামীর স্নান। সংকোচে জানাই আজ, একবার মুগ্ধ হতে চাই। তাকিয়েছি দূর থেকে, এতদিন প্রকাশ্যে বলিনি। এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে লুণ্ঠিত হবার। আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে। জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ, তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে। জানি তার মিথ্যে বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখছ। আজ যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি, যদি বলি আমি সে পুরুষ, দেখো যার জন্য তুমি এতকাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার। শোনো, আমি রাত্রিচর, আমি এই সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা। সমস্ত যৌবন ধরে ব্যাধিহর কাটেনি আমার। আমি একা দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে। জন্মান্ধ মেয়েকে আমি জ্যোৎস্নার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জাগিয়ে রেখেছি। দেখো, সেই মরু রাত্রি চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত। যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির কবিকে। সে যদি সংকোচ করে তবে লোকসমক্ষে দাঁড়িয়ে তাকে অন্ধ করো, তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার। পৃথিবী দেখো, এই তীব্র সূর্যের সামনে তুমি সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়। অসম্ভব সুন্দর একটি কবিতার অসম্ভব সুন্দর আবৃত্তি শুনলাম আমরা তানভীর ভাইয়ের কণ্ঠে। স্নান, জয় গোস্বামীর কবিতা। আমরা এবার যাচ্ছি স্বপ্নার কাছে। স্বপ্না, তোমার প্রথম কবিতা কোনটি? তানভীর ভাইয়ের মতো আমিও একটু প্রেমের পথেই হাঁটি। তো এটা একটু আলাদা। আলাদা বলতে যে ভালোবাসার মানুষ প্রাক্তন হয়ে যাওয়ার পর অনেক দিন পর যখন দূর থেকে দেখা হয় তার সাথে, তখন নিজের মনে কি কি প্রশ্ন আসতে পারে, কি কি ভালো তো লাগা কাজ? কি কি ভালো লাগা কাজ করে, কি কি আক্ষেপ কাজ করে, সেই সবকিছু শোনাচ্ছি সৃজা ঘোষের বছর চারেক পর কবিতার মাধ্যমে। দেখা হলো বছর চারেক পর,
তুইও এখন অন্য কারোর পর, অন্য কারোর ঘর। এখন অনেক হালকা রঙের শার্ট, ঠোঁটের নিচের চুম্বকটাও নেই। ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই। এখন অনেক শান্ত হয়েছিস, রকচটা সেই চোখ দুটো সংসারী। বছর চারেক পরে আবার দেখা, মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপদাড়ি। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটা আর মাখিস। নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জলাল্পনা আঁকিস। আমার মতন সেও কি অভিমানী, চুল খুলে দেয়, লাল টিপ সেও পরে। আচ্ছা, অমন ঝক্কি পোহায় কে তোর? কেই বা এখন মিথ্যে নালিশ করে? নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস, আমার বেলায় রাজি হতিস না যে। আচ্ছা, এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে? এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ? মাথা মুছিস কার বকুনি খেয়ে? ফুটবলে আর হাত পা কাটিস নাকি? ভাল লাগে আর কাব্য করা মেয়ে? আগের মতোই দেরিতে ঘুম ভাঙে, নাকি নতুন আগেই জাগায় তোকে? কানের নরম কামড়ে ধরে কেউ, একটা কিছু বলতে চাওয়া ঝোঁকে? নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে, আমার মতন জোর করে ভেজবার? নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার? সেই ব্যথাটা আজও জ্বালাই খুব, সেও কি জানে কপাল টিপে দিতে? আচ্ছা, অমন জাপটে ধরে সেও, পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে? তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই, নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো। আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে, আগের মতন না কুচুনোস কেন? এই তো কেমন বেল্ট ঘড়িও পরিস, আমার বেলায় চেনের বাড়াবাড়ি। নতুন মানুষ দিব্যি রেখেছে তো, কখনো তার জন্যে বলিস আরি? কাবাব আজও অমন ভালোবাসিস? মাংস খেকোর নাম কি দিতাম সাধে? আজকে দেখি ভিড়ের মাঝে তোকে, সত্যিগুলোই বলতে কেমন বাঁধে। আচ্ছা, তোর ওই অভ্যেসটা আছে, অল্প কথায় আজও ছেড়ে আসিস? নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস, তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস। আচ্ছা, সেও শক্ত করে ধরে, কাছে চেয়ে জ্বালাই অহর্নিশ? সেও কি খুব তুই পাগলি মেয়ে, চশমা পরে, কথায় কথায় কাঁদে? সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে? সে বুঝি খুব বকবকিয়ে নয়, স্বল্পভাষী, চাইতি যেমন তুই? আজকে কেমন নরম দেখাই তোকে, একটা ভিড়ে থমকে গেছে দুই। এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস
নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ, নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে। আমার মতো ও কি এত ভোগে? শরীর খারাপ হলেই তোকে চায়। বিদঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনিই কেটে যায়। ইনসোম্যানিক সে নিশ্চয়ই নয়, রাত জাগবার ঝক্কিটা আর নেই। ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাব ও চোখ ফেরালেই। তোকে দেখে সুখীই মনে হলো, হয়তো নতুন ঘরেই বেশি আলো। আমার মতন জ্বালাই না আর কেউ, নতুন মানুষ আমার চেয়েও ভালো। দেখা হলো বছর চারেক পর, তুই এখনো আমার একার ঘর, আমার একার বর। বাহ, দারুণ। পৃথিবীর সকল প্রাক্তন সুখী হোক। তানভীর ভাই, আমরা এবার পরপর কবিতায় থাকি। হ্যাঁ, তানভীর ভাইয়ের দ্বিতীয় কবিতা। আচ্ছা, আমি একটু ব্যতিক্রম কবিতা। এটা আমার মনে হয় বহুল পঠিত না, মানে স্বল্প পঠিত কবিতা, কিন্তু আমি আশা করি চমৎকার কবিতা, ভালো লাগবে। কবিতাটার নাম হচ্ছে জন্মান্ধ। আহ, লিখেছেন রতনতনু ঘাটি, কলকাতার কবি। আমার জন্মান্ধ বাবা, দুঃখিত, আমার জন্মান্ধ মাকে বাবা, লোকে বলতো অবিনাশটা বড্ড ভালো। সকালবেলা আমাদের বাগান থেকে বাবা একটা গেরুয়া রঙের দোপাটি তুলে এনে মায়ের খোপায় পরিয়ে দিয়ে বলতো, খুশি, এটা ঠিক তোমার মতো। তখন মায়ের অবুঝ চোখের পাতা ধান পাতার মতো তীর তীর করে কাঁপতো। কেমন করে এমন রং চিনতে পারতো মা? সন্ধ্যাবেলা যখন ঝাঁকড়া কদম গাছটার মাথায় মেরিলিন মনরোর চোখের মতো চাঁদ উঠত, বাবা তার একটা বরাভয় হাত রাখতো আমার কাছে। মায়ের শাখা পরা ডান হাতটা আর এক হাতে নিয়ে বাবার সমগ্র সন্ধেটা রবীন্দ্রনাথ দিয়ে শোনাতো আমাকে। তখন আমলকি পাতার মতো কেঁপে উঠতো মায়ের পাতার চোখের পাতা। মা যে কেমন করে শাখার সাদার মতো গানও দেখতে পেত। প্রতিপদের লাজুক অন্ধকারে মাকে হাতে ধরে দাহক ডাকা দিঘিপাড়ের মাঠে নিয়ে গিয়ে আলেয়া চেনাতে চেনাতে বাবা বলতো, খুশি, আমি তোমাকে একদিন আলো চেনাবো। মা আকাশের লুব্ধকের ভঙ্গিতে বাবার পায়ের কাছে হাঁটু গেড়ে বসতো। কেমন করে আলো আর আধারের তফাৎ করতো মা। আমার জন্মেরও আগে মা যখন যুবতী, বাবা কেমন করে মাকে ভালোবাসতো আমি দেখিনি। যখন মায়ের মধ্যে আমি বন্যার জল হয়ে বেড়ে উঠছি, তখন সন্ধেবেলা বসুন্ধরার মতো মায়ের ভরন্ত পেটের উপর জ্যোৎস্না মাখিয়ে দিত বাবা। মায়ের অক্ষয় সিঁদুর ব্রত মিথ্যে প্রমাণ করে যেদিন সন্ধেবেলা বাবা চলে গেল, সেদিন পূর্ণিমা ছিল। কে যে মেঘ দিয়ে চাঁদটাকে ঢেকে দিয়েছিল কে জানে। সেদিন গোটা রাতটা আমি আর আমার মা পাগলের মতো আকাশ জুড়ে চাঁদ খুঁজতে খুঁজতে বাবার শ্মশান যাত্রা দেখেছি। এই পূর্ণিমা, গেরুয়া রঙের দোপাটি, রবীন্দ্রনাথ,
ছাকড়া কদম গাছ, ধান পাতা আলেয়া, মেরিলিন মন্ডোর চোখের মতো চাঁদ, অক্ষয় সিঁদুর ব্রত, আমার বড় ভয় বাবা, বসুন্ধরার মতো ভরন্ত মা, বাবার শ্মশান যাত্রা, সবই আমাকে চিনিয়েছে আমার জন্মান্ধ মা। তারপর আমি আর আমার মা ভিক্ষাব্রত সম্বল করেছি। দেখুন দেখুন, ওই তো ওই তো এক জন্মান্ধ মায়ের হাত ধরে পৃথিবী চিনতে বেরিয়েছে এক জন্মান্ধ ছেলে। চমৎকার। আমরা চলে যাই পরের আবৃত্তিতে। স্বপ্না। আমি এবার একটি বহুল পরিচিত এবং বহুল পঠিত একটি কবিতা পড়ার চেষ্টা করছি। মালতীবালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামী। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব, লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। অসাধারণ। আমি আশা করি যে লাইভের পরে কমেন্টগুলো দেখলে বুঝতে পারবে যে কবিতাটা কিরকম হলো। আজকে দর্শকরাই বলে দিবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমাদের সাথে আছেন, আমাদের আরো কিছু কবিতা বাকি আছে, আশা করি আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ,
আমরা পরের কবিতায় চলে যাই। তানভীর ভাই, তানভীর ভাই এবার কোনটা শুনবেন? এবার এবারও একটি ব্যতিক্রম ধর্মী একটি কবিতা পড়ছি। কবিতাটার নাম হচ্ছে হারিয়ে যাওয়ার গল্প। লিখেছেন ভাস্কর চক্রবর্তী। কিভাবে হারিয়ে গেলাম সেসবের খোঁজ করো না কোনোদিন। কত মানুষই তো হারিয়ে যায়। নতুন জামা কাপড়, টেবিল ল্যাম্প সাজানো থাকে ঠিকঠাক, আর এক ফোঁটা চোখের জল হঠাৎ করে গড়িয়ে পড়ে বারান্দা থেকে রাত্রি পর। শোনো, ধুলোর মতো আমি মিশে গিয়েছিলাম মানুষের মধ্যে। এক টুকরো ঘরে, রাস্তায়, নর্দমার ধারে বসে আমি কাটিয়েছিলাম জীবন। দেখেছিলাম চায়ের দোকানে দেবদূত কাপ প্লেট ধুতে ধুতে ঘুমিয়ে পড়ছে বারবার। হে অপরিচিত মানুষ, আমি ভালোবেসেছিলাম তোমাদের। হে লৌহ তরঙ্গ পাথর, আমি চেয়েছিলাম ঝর্ণার মতো তোমরা ভাসিয়ে নিয়ে চলো আমাকে। চেয়েছিলাম বাড়িটাকে যেন ভূতের বাড়ির মতো মনে না হয়। তোমাদের জানলায় জানলায় যেদিন বাতাস এসে উড়িয়ে দেবে রঙিন পর্দা, তোমাদের অফিস ঘরের ঘন অন্ধকারময় আসবাবপত্র থেকে যেদিন রাশি রাশি জেগে উঠবে স্বপ্ন, যেন যেন আমি ছিলাম ওইসবের মধ্যেও শুকনো একটা স্তব্ধতার মতো বিবর্ণ, একা। এবার স্বপ্না, স্বপ্নার কাছ থেকে শুনি পরবর্তী কবিতা। আচ্ছা, আমি এখন যে কবিতাটা পড়বো, আমি কবিতা শুরু করার আগে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের এখনো অনেক মানুষের ভেতরে একটা ভ্রান্ত ধারণা আছে যে সুন্দর মানেই গায়ের রং ফর্সা হতে হবে, সুন্দর মানেই লম্বা হতে হবে। হ্যাঁ, এই যে ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণায় অনেক মানুষের আত্মবিশ্বাস কমে যায়, অনেক মেয়েরা পেছনে পড়ে যায়। আমি আজকের এই কবিতার মাধ্যমে আমি একটি কি বলবো প্রার্থনা সকলের কাছে যে আমরা যেন এই ভ্রান্ত ধারণা থেকে, এই বৈষম্যতা থেকে যেন বের হয়ে আসতে পারি। গায়ের রং দিয়ে যেন কাউকে আমরা জাজ না করি। হ্যাঁ, একদমই। তো আমি এখন শোনাচ্ছি অর্জুন মিত্রের লেখা কেউ দেখে না কালো হরিণ চোখ। কৃষ্ণকলি কেউ বলে না তাকে, কালো তাকে বলে পাড়ার লোক। মেঘলা কোথা, সব কটা দিন খরা, কেউ দেখে না কালো হরিণ চোখ। বাপের তার নেইকো টাকা মোটে, অর্থ ছাড়া পাত্র কোথা জোটে। কালো, তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। লোডশেডিংয়ে আধার হলো দেখে পাত্রপক্ষ করছিল যাই যাই। কালো মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে ভেতর হতে ত্রস্তে এলো তাই। ছেলের বাবা কোচকালো তার ভুরু, মেয়ের বুক কাঁপল দুরু দুরু। কালোই, তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। পুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, বোগেন ভিলায় খেলিয়ে গেল ঢেউ। জানলা ধারে দাঁড়িয়ে মেয়ে একা, রাস্তা ধারে ছিল অনেক কেউ।
তার পানে কেউ দেখলো কিনা চেয়ে, শঙ্কা বুকে টেরিয়ে দেখে মেয়ে। কালোই, তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। পার হয়ে যায় মাসির কালো মেয়ে, জ্যৈষ্ঠ মাসে কয়েক হাজার পণে। কোথায় একা কাকার মেয়ে কাজল, আষাঢ় মাসে পালাই সঙ্গোপনে। যখন একা শ্রাবণ রজনীতে, কোন ভাবনা ঘনাই মেয়ের চিতে। কালো, তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। কৃষ্ণকলি, কেউ বলে না তাকে, কালো তাকে বলে পাড়ার লোক। দেখেছিলেন সিলিং থেকে ঝোলা কালো মেয়ের বিস্ফোরিত চোখ। কিচ্ছু বোঝার দেয়নি অবকাশ, শাড়িখানি হলো গলার ফাঁস। কালোই, তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। সত্যি কবিতাটির মতো কিন্তু এরকম মর্মান্তিক ঘটনা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা এরকম প্রচুর পাই, যে কালো কিংবা আহ, দেখতে ভালো কি খারাপ এরকম জাজমেন্ট থেকে আমাদের অনেকেই এইভাবেই জীবন বিসর্জন দিয়ে দেয়, সমাজের কটাক্ষ কিংবা পারিবারিক কটাক্ষের শিকার হয়। আমরা আশা করব যে আমাদের সমাজ থেকে যে সুস্থ সুন্দর স্বাভাবিক সমাজ ব্যবস্থা গড়ে উঠলে এই বিষয়গুলো আমাদের সমাজ থেকে নির্মূল হয়ে যাবে। আমরা পরবর্তী কবিতাতে যাচ্ছি। তানভীর ভাই, এটা আপনার শেষ কবিতা। এই কবিতার আগে শুধু ছোট্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা জানি আপনি অসাধারণ লেখালেখি করেন এবং আপনি একটি প্রকাশনী সংস্থার সাথে আপনি আবৃত্তিযোগ্য 2টা বা 3টা কবিতার বই সম্পাদন। জাস্ট 1 মিনিটের মধ্যে যদি আপনি আপনার নিজের লেখা, নিজের কাব্যগ্রন্থ এবং আপনার সম্পাদনা নিয়ে 1 মিনিট একটু শুনবো আপনার কাছ থেকে। না, এটা আসলে সত্যি কথা বলতে 3টা আবৃত্তিযোগ্য 3টা বই বের করেছি। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর জীবনানন্দ দাশের 100 কবিতা, আবৃত্তিযোগ্য 100 কবিতা। এটাকে আসলে একসাথে করা, যে যাতে খুব সহজ হয়, যে রচনা সমগ্র নিয়ে যাতে চলাচল, বা চেষ্টা করেছি বানানগুলো নিয়ে খুব সতর্ক থাকতে, যাতে মানে আমরা যে নেট দেখে পড়ার যে প্রবণতা, প্রচুর বানান ভুল থাকে। হ্যাঁ, একেবারে 100% পারিনি, কিছু ভুল আমার নিজের চোখেও পড়েছে, অনেকে ধরিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে আর একটা বই শেষ যেটা করলাম, সেটা হচ্ছে বৃষ্টি নিয়ে কবিতা। এই বইটা করতে গিয়ে আমার আসলে চমৎকার অভিজ্ঞতা হয়েছে, যে 100টা কবিতা, বৃষ্টি নিয়ে 100টা কবিতা খুঁজতে গিয়ে আমার মোটামুটি 100টা বই ঘাটতে হয়েছে আমার মনে হয়। মানে 100টা বললাম আসলে অন্য অর্থে, মানে 100টার বেশি, 130, 40, 200 হতে পারে। হ্যাঁ, যে প্রত্যেকটা কবির আলাদা আলাদা করে একটা একটা করে কবিতা আমাকে বাছাই করে প্রত্যেকটা বই ঘেটে। এই জন্য আসলে আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার গুরুর প্রতি। গুরুর বাসায় গিয়ে প্রচুর বই টই নামিয়ে ঝাড়ি ঝাড়িও খেয়েছি। আহ, আমি সবসময় গুরুর ঝাড়িকে আশীর্বাদ হিসেবে নেই। এই ঝাড়িটুকুন আছে বলেই বোধহয় বেঁচে আছি আমি। হ্যাঁ, ভালো আছি। লাইব্রেরি থেকে, বিভিন্ন জায়গা থেকে আসলে মানে প্রচুর পরিশ্রম সাধ্য একটা কাজ সম্পূর্ণ করেছি, এবং এটা নিয়ে আমি ভালো ফিডব্যাকও পেয়েছি। যারা বলেছে, মানে যারা আসলে প্রকাশক এই বইটার ভেতরে কাজ করেছে, তাদের ভেতর থেকে মন্তব্য এসছে যে সংগ্রহগুলো অসাধারণ, তাদের মনে হয়েছে। যারা যারা আবৃত্তি করতে চান নিয়মিত, তাদের জন্য খুবই প্রয়োজনীয় দরকারি 3টা বই। আমি আসলে ওই চিন্তার জায়গাটা থেকে কাজটা করেছি। অসাধারণ 3টা বই। আর আপনার ব্যক্তিগত একটি কাব্যগ্রন্থ? আমার ব্যক্তিগত আসলে টুকটাক কবিতা লেখা, হয়তো মানে এই আবেগের বশে একটা
মানে ছোট বয়সে অত মানে ভালো কবিতা টবিতা বুঝতামও না। ছোট বয়সে একটা বই বের করেছিলাম, যদিও যা বের হয়েছিল সবগুলোই মানে সোল্ড আউট হয়ে গিয়েছিল। এখন আমার কাছেই সম্ভবত একটা বই, মানে একটা বই আছে আসলে আমার কাছে। ওইটা রকমারিতে ছিল, রকমারিতে আর পাওয়া যায় না। এটা এখন আহ, বাহ! এখন যদি এটা নতুন করে বের করতে হয় তাহলে হয়তো নতুন কোনো প্রকাশনী থেকে বের করতে হবে আসলে। এই আচ্ছা, আর আচ্ছা। তো আমরা আশা করি যে আপনি বড়বেলায় এসে, ওটা তো ছোটবেলায় করেছিলেন, বড়বেলায় এসে আবার নতুন কবিতা নিয়ে আমরা নতুন একটি কাব্যগ্রন্থ পাবো আশা করি। আর না, ভাবনা আছে, ইচ্ছে আছে, দেখি কতদূর কি হয়। সেটাই, শুভকামনা থাকলো আপনার লেখালেখির জন্য। আমরা আপনার শেষ কবিতায় আসছি। কোনটি শুনবো আমরা? আমরা আসলে ঘুরে ফিরে হয় রবীন্দ্রনাথ অথবা জীবনানন্দ দাশ। আমি যদিও জীবনানন্দ দাশে থাকতে খুব পছন্দ করি, কিন্তু আজকে আমার কেন যেন মনে হলো যে না, আজকে সবসময় তো পড়ি আসলে, প্রতি অনুষ্ঠানে দুইটা কবিতা পড়লে একটা জীবনানন্দ পড়ার চেষ্টা করি। তো আজকে একটু বের হয়ে মনে করলাম যে শেষ কবিতাটা রবীন্দ্রনাথ দিয়ে শেষ করি। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব পরিচিত কবিতা ও প্রচুর পঠিত কবিতা, আমার ভীষণ প্রিয়। কবিতাটার নাম হচ্ছে পরিচয়। বাহ, শুনি। একদিন তরীখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধায়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলিছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর গান, মোর নাম এই বলে খ্যাত হই, আমি তোমাদের আর সত্যি তো, এই গো শেষ। সত্যি রবীন্দ্রনাথ আমাদের লোক। মাহমুদুল হাকিম তানভীর অসাধারণ পড়লেন, আপনিও আমাদের লোক। আমরা শেষ কবিতাতে যাচ্ছি, আজকের আয়োজনের শেষ কবিতা। হ্যাঁ, তানভীর ভাই কিছু বলবেন? না, এমনি বললাম আর কি, যে সেটাই থাকতে চাই আর কি, আপনাদের লোক হিসেবেই থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। সেটাই। এটাই। স্বপ্নার কাছে শেষ কবিতা নিয়ে আসছি। কোনটি শুনবো স্বপ্না? আমি এবার আমার শেষ কবিতাটি নিয়ে, তার আগে আবারও দুটো কথা বলতে চাই। আজকের শব্দরা কথা বলে উৎসর্গ করা হয়েছে আমাদের বৈকুণ্ঠের কাজী ভাইকে। কাজী ভাই আমাদের সবার কাছেই অন্যরকম
ভালোবাসার একজন মানুষ ছিলেন। আমার কাছে বোধহয় আরো একটু বেশিই ছিলেন। কখনো, কখনো তাকে আমার বাবার মতো মনে হতো। বিশেষ করে কাজী ভাইয়ের যেদিন, যে শুক্রবার আমরা বৈকুণ্ঠে আমরা যখন যাই, বিশেষ করে কাজী ভাই যেদিন সাদা পাঞ্জাবি পরে আসতো, আমি কাজী ভাইকে একদম জড়ায় ধরে বলতাম যে, "কাজী ভাই, তোমাকে বাবা, বাবা লাগছে।" অদ্ভুত একটা মায়া ছিল। তো আমি এই কবিতাটা কাজী ভাইকে উৎসর্গ করছি। পড়ছি মিলি চৌধুরীর বাবার নজরুল। আমার বাবা ছিলেন সরকারি চাকুরে। ৯টা-৫টা ডিউটি সেরে বইয়ে মুখ গুজতেন। গান গাইতেন, কবিতা পড়তেন, অথবা আমাদের নিয়ে মেতে থাকতেন। এ নিয়ে আমার মায়ের আক্ষেপের শেষ ছিল না। বস্তুত আমার মা সামলাতেন ঘর সংসার, আত্মীয় বন্ধু। আমরা ১ ভাই ১ বোন। মার কথা অনুযায়ী আমরা ২ ভাই বোন বাবার মতো। কিন্তু শ্রদ্ধা ভালোবাসার অন্ত ছিল না আদর্শবান ভালো মানুষ স্বামীটির প্রতি। আমার বাবা নজরুলের মধ্যে ছিলেন নাকি নজরুল বাবার মধ্যে ছিলেন তা বলা মুশকিল। শৈশবে আমার বোধের মধ্যে প্রথম প্রবেশ করে নজরুল। তখন থেকেই আমি খুব ঘুম কাতুরে ছিলাম। ভোরে ঘুম ভাঙতই না। বাবা আমার মুখের উপর ঝুঁকে বলতেন, "ভোর হলো, দৌড় খোলো।" আমি তখনও ঘুমে ঢুলতাম। বাবা আমাকে ২ হাতে দাঁড় করিয়ে পড়ে যেতেন, "আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে।" তার কণ্ঠে একটা নেশা ছিল। সেই নেশা আমাকেও পেয়ে বসেছিল। বই দেখে তখনও পড়তে শিখিনি। বাবা আমাকে মুখে মুখে শেখালেন লিচু চোর। এক প্রতিযোগিতায় এই কবিতা বলে প্রথম হয়েছিলাম। ছোটবেলায় আমার ঝাঁকড়া চুল দেখে বন্ধুরা আমাকে নজরুল বলে খেপাতো। একবার রবি ঠাকুরের রাজা ও রাজদ্রোহী নাটকে হেম চরিত্রে অভিনয় করেছিলাম। মেকআপ ম্যান আমার মেকআপ সেরে চুলে লাল ওড়নার গিট দিয়ে বলেছিলেন, "এক্কেবারে কাজী সাহেব।" আয়নার দিকে তাকিয়ে আমিও কাজী সাহেবের সাথে মিল খুঁজে পেয়েছিলাম। আমাদের স্কুলে আমার সোনার বাংলা গাওয়ার পর চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই রণসঙ্গীতটি ব্যান্ডের তালে তালে গাওয়া হতো। আমার সমস্ত শরীর মন সামনে এগিয়ে যাওয়ার দীক্ষা পেত। বড় হওয়ার সাথে সাথে আমরা পড়ে ফেলেছিলাম মৃত্যু ক্ষুধা, বিষের বাঁশি, অগ্নিবীণা, রাজবন্দির জবানবন্দি। দাদার প্রিয় ছিল আমি সৈনিক। একবার বাবার পিসিমা এসেছিলেন আমাদের বাড়িতে। তিনি আমার আর দাদার মাছের মুড়োর সমান ভাগ, প্রাইভেট টিউটরের আমাদের দুজনের উপর সমান গুরুত্ব দেখে বলেছিলেন, "মেয়েদের অত আধিক্যেতা কিসের? জজ, ব্যারিস্টার যাই হও না কেন, যেতে তো হবে স্বামীর ঘরে, চুলোর দরজায়। তাই এখন থেকে ভালো বর না দেখে অত ধানাই পানাই কিসের? তার উপর আবার গান শেখা, নাটক করা, ছেলেদের সাথে মাখামাখি।" বাবা পিসিমাকে বলেছিলেন, "সাম্যের গান গাই, আমার চক্ষে নারী ও পুরুষ কোনো ভেদাভেদ নাই।" তারপর হাসতে হাসতে বলেছিলেন, "পিসিমা, আমার মন যা চায় তোমার মন কি তা চায় না? ছেলে মেয়ে কোনো কথা নয় আসলে।" পিসিমা শুনতে চায়নি। বলেছিলেন, "মেয়ে যখন আইবুড়ো হয়ে থাকবে
তখন বুঝবি। আমার বাবা চমৎকার গাইতেন। গাইতেন অনেকটা নিজের মতো করে। পুরো শুদ্ধ সুরে গাইতেন এমন নয়, কিন্তু আমার স্থির বিশ্বাস, কবি যদি একবার আমার বাবার গান শুনতেন, তবে কবির অনেক বাণীতে বাবার সুর বসিয়ে দিতেন। আমার সাম্পান যাত্রী নালয়, আহা কি চমৎকার গাইতেন। আমাদের বাড়িতে এক বষ্টু মেয়ে, বাবার ছোট বয়স থেকেই চাল ডাল পয়সা এসব নিয়ে যেত। তার দরাজ কণ্ঠে উঠে আসতো নজরুলের গান। সে কার গান না জেনেই গাইতো। একদিন আমাদের পাশের বাড়ির আসাদ তার চালের থলিটি ছুঁয়েছিল বলে হইচই বাঁধিয়ে দিয়েছিল। শুনতে পেয়ে বাবা ছুটে এসে বলেছিলেন, মালতীদি, তুমি কণ্ঠে যার গান নিয়ে কৃষ্ণ নাম করো, সে তো মুসলমান। একজন মুসলমান যদি তোমার কণ্ঠ আনতে পারে, তার কণ্ঠে যদি তুমি তোমার ভগবানকে ডাকতে পারো, একজন শিশু কি তোমার জাত কাটতে পারে? মানুষ তো এক জাত। আসাদ যদি গোবিন্দ হয় তো গোবিন্দ। বাবার মালতীদি কি বুঝেছিলেন জানি না, কিন্তু যাবার সময় আসাদের মাথায় চুমু খেয়েছিলেন। তারপর কৃষ্ণ নাম করতে করতে চলে গেলেন। বহুদিন আর তাকে দেখা গেল না। আমার দাদা খুব মেধাবী ছাত্র ছিল, রাজনীতি করত, তুখোড় বক্তা। একদিন সকালে ইউনিভার্সিটি গিয়ে পরপর 5 দিন দাদা বাড়ি ফিরল না। ষষ্ঠ দিন সকালে আমরা জানলাম, ইউনিভার্সিটি থেকে ফিরবার পথে কারা যেন দাদাকে কুপিয়ে মেরেছে। আমার রাজনীতি করা দেশপ্রেমিক দাদার লাশটাও আমরা পাইনি। বাবার কানে যখন এই সংবাদ পৌঁছলো, বাবা তখন এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। তারপর অনেক রাতে কেঁদেছিলেন এই বাণীতে, শূন্য এ বুকে পাখি মোর আয়, ফিরে আয়, ফিরে আয় দাদা। দাদার মৃত্যু সংবাদের 17 দিন পর বাবা এ পৃথিবী ছেড়েছিলেন। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি। বাবা, বাবা, আমি এখন খুব ভোরে উঠি। উঠতে হয়। কানের কাছে কুৎসিত বাজে ঘড়ির অ্যালার্ম। বাবা ওই অমৃত স্বরে আর কেউ বলে না, ঝর্ণা মাসি বলবে হাসি, কুকু এলি নাকি? বলবো আমি, নই তো কুকু, ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো। সূর্যি মামা বলবে হেসে, খুকু ছিলে ভালো। ভালো নেই বাবা, বাবা,
একদম ভালো নেই। অসাধারণ স্বপ্না। আমরা এই কবিতার মধ্য দিয়ে সারা বিশ্বের সকল বাবার প্রতি আমাদের শ্রদ্ধা, শুধু কাজী ভাই নয়। আর আজকে আমাদের এই আয়োজনটি আমরা উৎসর্গ করছি আমাদের প্রয়াত কাজী ভাইয়ের উদ্দেশ্যে। এর মধ্য দিয়েই শেষ হচ্ছে আমাদের আজকের আবৃত্তি আড্ডা শব্দরা কথা বলে আয়োজনের ৮ম পর্বে শেষ প্রান্তে আমরা। ধন্যবাদ তানভীর ভাই এবং স্বপ্না। অনেক ব্যস্ততার মধ্যেও আপনারা দুজন আমাদেরকে সময় দিয়েছেন। চমৎকার কিছু কবিতা আমরা শুনলাম, অসাধারণ। আপনাদেরকে শব্দরা কথা বলে আয়োজনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে দিয়েই শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজন। এতক্ষণ যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, চমৎকার চমৎকার মন্তব্য করেছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে এমন চমৎকার একটি আয়োজনের পরিকল্পনা করবার জন্য এবং আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য এই অনুষ্ঠান নিয়ে কাজ করার। শিমুলের পাঠশালার এবং বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আয়োজনের সঙ্গে যুক্ত আছেন, ছিলেন, থাকবেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আমরা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ও একটি কথা, এখন হামে বাংলাদেশে প্রায় ৪০০-র উপরে শিশু মারা গিয়েছে। যার যার শিশুকে যত্নে রাখবেন, সাবধানে রাখবেন। আমরা আশা করব বর্তমান সরকার এই হাম নির্মূলে শক্তিশালীভাবে কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চারা যেন আরও বেশি সুস্থ থাকে। কবিতার জয় হোক, জয় হোক আবৃত্তির। শুভরাত্রি।